বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, এখন আমাদের ভূগোল ও পরিবেশ ক্লাস। তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত জাহান। আমরা পড়ছি তৃতীয় অধ্যায়, মানচিত্র ও এর ব্যবহার। তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো। তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। আমরা পড়ছিলাম মানচিত্র পঠন ও এর ব্যবহার। গত ক্লাসে আমরা মানচিত্রে কি কি থাকে, একটা মানচিত্রে আবার মানচিত্র শব্দটি কিভাবে আসলো, আর মানচিত্র শব্দটি ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে এসেছে, এবং প্রাচীনকালে কাপড়ের টুকরাকে বলা হতো ম্যাপ্পা। তো মানচিত্র স্কেল প্রদর্শনের পদ্ধতি আমরা দেখেছি গত ক্লাসে। সেখানে দেখেছি যে 3 ভাবে স্কেল নির্দেশ করা হয়ে থাকে। সেটা হলো বর্ণনার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে। সিনহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ক্লাস শুরু করে বসে আছি, তোমরা একটু দেরি করে ফেলেছো। আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে পড়ছিলাম কোন অধ্যায়? মানচিত্র পঠন ও ব্যবহার। মানচিত্র আমরা কিভাবে পাঠ করি, অর্থাৎ মানচিত্র দেখে কিভাবে বুঝি এখানে কি কি বলতে চাওয়া হয়েছে, এবং মানচিত্রের ব্যবহার, কি কাজে আমরা কোন মানচিত্র ব্যবহার করি। এবং আরো পড়েছি গত ক্লাসে আমরা যে স্কেল প্রদর্শনের পদ্ধতি, একটা বর্ণনার সাহায্যে, একটা রেখাচিত্রের সাহায্যে, আর একটা প্রতিভা অনুপাতের সাহায্যে। আজকে আমরা পড়ব মানচিত্রের প্রকারভেদ। দেখো, মানচিত্রের যে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণী বিভাগ হতে পারে। তো প্রথম যে শ্রেণী বিভাগ সেটা হলো স্কেল অনুসারে মানচিত্র 2 প্রকার। কি কি? বৃহৎ স্কেলের মানচিত্র আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র। স্কেল অনুসারে মানচিত্র 2 প্রকার।
এক নম্বর লিখি আমরা যে স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকার। এক কিসের? বৃহৎ স্কেলের মানচিত্র, আর দ্বিতীয়ত হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আর কিসের ভিত্তিতে ভাগ করা যায় দেখো, উপস্থাপিত বিষয়বস্তু হিসাবে। উপস্থাপিত বিষয়বস্তু এই অনুসারে হলো, এক হলো গুণগত, আর খ হলো পরিমাণগত। গুণগত আর পরিমাণগত। তোমরা কে কে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? সিনহা সাড়া দাও, কথা বলো। সিনহা জি আছো? ম্যাম শুনতে পাচ্ছি। নাবিলা আর শাহিদা, তিনজন আছো না? আচ্ছা, আমরা মানচিত্র শ্রেণী বিভাগগুলো দেখো আমি বোর্ডে লিখেছি। স্কেল অনুসারে কত প্রকার বলো? স্কেল অনুসারে কত প্রকার? দুই প্রকার। কি কি? বৃহৎ স্কেল, হুম, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। হ্যাঁ, বৃহৎ বৃহৎ স্কেলের মানচিত্র, আর একটা হলো ক্ষুদ্র স্কেলের ক্ষুদ্র মানচিত্র। স্কেলের মানচিত্র। দুই নাম্বার হলো উপস্থাপিত বিষয়বস্তুর উপরে, মানে মানচিত্রে কোন বিষয় উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ মানচিত্রে কি দেখানো হচ্ছে, এটার উপর নির্ভর করে দুই প্রকার। কি কি? গুণগত মানচিত্র, পরিমাণগত মানচিত্র। হ্যাঁ, গুণগত এবং পরিমাণগত। এখন এটার উদাহরণগুলো আমরা দেখি। বৃহৎ স্কেলের মানচিত্র বলতে কি বুঝছি? তোমরা বইয়ে বের করো 3 অধ্যায়। দেখো, যেটা ক্ষুদ্র স্কেলের মানচিত্র, যে বৃহৎ স্কেলের মানচিত্র যেটা, সেটা হলো নৌ চলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট। মানে নাবিকরা যখন সমুদ্রে জাহাজ চালায়, তারা কি যে কোনোখান দিয়ে যেতে পারে? তোমাদের কি মনে হয়? সমুদ্রেও কিন্তু নানান রকম বাধা বিপত্তি আছে। কোথাও মনে করো ডুবন্ত পাহাড় আছে, সেখানে জাহাজ আটকে যেতে পারে, ডুবোচর থাকে, তারপরে বরফের ভাসমান বরফ থাকে। এই বিভিন্ন কারণে কি হয়, নাবিকরাও কিন্তু নির্দিষ্ট মানচিত্র ব্যবহার করে যে এইখান দিয়ে নৌকা বা জাহাজ যাবে। বুঝতে পারছো? বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মানে যারা পাইলট বিমান চালায়, তারাও কিন্তু নির্দিষ্ট পথ অনুসরণ করে। কিভাবে করে? অক্ষাংশ দ্রাঘিমাংশ ধরে যায়। বুঝছো? মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃতি হলো বৃহৎ স্কেলের মানচিত্র, মানে যেগুলো ছোট এলাকা বড় করে দেখানো হয়। এক মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক তথ্য দেখানো হয়। এরূপ মানচিত্রে কে বলা হয় বৃহৎ স্কেলের মানচিত্র। আর ভূচিত্রাবলীর মানচিত্র, যেটা ওই যে মানচিত্রের বই গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, মানচিত্রের বই। জি মিস। হ্যাঁ, মানচিত্রের বইকে বলে ভূচিত্রাবলী। ভূচিত্রাবলী, দেয়াল মানচিত্র মানে হলো যেগুলো দেয়ালে টাঙিয়ে রাখি আমরা, বাংলাদেশের মানচিত্র বা বিশ্বের মানচিত্র। এই যে আমার এখানে টেবিলের উপরে দেখা আছে, এই যে বাংলাদেশের মানচিত্র, এগুলো হলো দেয়াল মানচিত্র। এগুলো হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র, অর্থাৎ একটা বড় জায়গাকে, মনে করো সমগ্র পৃথিবীকে যখন ছোট করে দেখায়, এটা হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। আর যখন ছোট জায়গা বড় করে দেখায়, সেটা হলো বৃহৎ স্কেলের মানচিত্র।
এবার দেখো উপস্থাপিত বিষয়ের উপরে মানচিত্র দুই প্রকার, একটা হলো গুণগত, একটা পরিমাণগত। যেটা গুণগত সেটা হলো ধরো ভূতাত্ত্বিক মানচিত্র, মানে ভূমিরূপটা কোথায় কেমন, আবার মৃত্তিকা মানচিত্র, মানে মাটিটা কেমন কোথাকার, দেয়াল মানচিত্র, এগুলো হলো সব গুণগত মানচিত্র। আর পরিমাণগত মানচিত্র মানে হলো যেগুলো ডাটা আছে, ডাটা ধরো বৃষ্টিপাতের তাপমাত্রা, জনসংখ্যার ঘনত্ব, এই জিনিসগুলো দেখানো হয় যখন, তখন সেটা হলো পরিমাণগত মানচিত্র। তাহলে একটা গুণগত যেটা হলো সংখ্যায় প্রকাশ করা যায় না, কোথাকার মনে করো কোথাকার মাটি কিরকম, এটা কি সংখ্যা দিয়ে বোঝা যাবে বলো তো? না নো মিস। না, বেলে মাটি, কাদা মাটি, উর্বর মাটি, অনুর্বর মাটি, এগুলো তো সংখ্যা দিয়ে বোঝানো যাবে না, এটা মাটির গুণ। তো গুণ সংক্রান্ত যখন তথ্য উপস্থাপন করা হয় সেটা গুণগত মানচিত্র। আর যখন ধরো পরিমাণ মানে সংখ্যায় কি পরিমাণ বৃষ্টিপাত, কি পরিমাণ তাপমাত্রা, এটাকে বলে পরিমাণগত মানচিত্র। এবার আমরা পড়ব কার্যের উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণীবিভাগ। এটা কিন্তু আসল শ্রেণীবিভাগ। যদি একটু বড় প্রশ্ন আসে 3 বা 4 মার্কের, তাহলে সেটা হবে হলো কার্যের উপর ভিত্তি করে বা কার্যাবলীর উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণীবিভাগ। তোমাদের বইতে একটু দেখাই আমি। বই বের করে দেখায়। এই গেল স্কেলের উপরে, তারপর উপস্থাপিত বিষয়ের উপরে, কার্যের উপরে। ক্যাডাস্ট্রাল মানচিত্র বা মৌজা মানচিত্র, এটা হলো তোমরা কি কেউ দেখেছো এরকম মানচিত্র? তোমাদের জমি জমার মানচিত্র, সম্পত্তির মানচিত্র সাধারণত এভাবে থাকে, বুঝছো? এটা হলো বিভিন্ন প্লটের নাম্বার, এটা রাস্তা, মনে করো জমি কেনা বেচা রেজিস্ট্রি অফিসে এরকম মানচিত্রের কাজ লাগে। একটু সিনহা, একটু এই ক্যাডাস্ট্রাল মানচিত্রটা একটু পড়ে শোনাও তো বাবা, পড়ো তো। মিস ক্যাডাস্টার বা মৌজো মানচিত্র মৌজা, এটা? হ্যাঁ হ্যাঁ, মৌজা ক্যাডাস্টার মানে শব্দটি মৌজা মানে একটু ছোট গ্রাম বা ছোট এলাকা। তো ছোট এলাকার এই প্লট ভরে ভরে, প্লট ধরে ধরে যে ম্যাপটা থাকে, মনে করো তোমাদের স্কুলের মানচিত্র, এটা ধরো এটা হলো সামনের রাস্তাটা, এটা পলাশী মোড়, এটা হলো ধরো পলাশী বাজার, এটা ফায়ার সার্ভিস, এটা তোমাদের স্কুল, এরকম এই প্লট ধরে ধরে, বুঝতে পেরেছো? এবার মৌজা মানে ছোট একটা পাড়া গ্রাম এরকম। মিস একটু পড়ো তো বাবা এটা। ক্যাডাস্টার শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্টেট থেকে, যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি বা অথবা বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো। চিত্র 3.3। এই মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্রগুলো বৃহৎ স্কেলের অঙ্কন করা হয়, যা 16 ইঞ্চিতে 1 মাইল বা 32 ইঞ্চিতে 1 মাইল। এই ধরনের মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনার মানচিত্র এই মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা পড়তে হবে বিবিধ, বিবিধ মানে বিভিন্ন রকম, হ্যাঁ বিবিধ পড়তে হবে। বিবিধ। হ্যাঁ বিবিধ। আচ্ছা শোনো, বিবিধ মানে নানান রকম, ইত্যাদি, প্রভৃতি। তাহলে ক্যাডাস্ট্রাল মানচিত্র হলো আমরা যে জমি জমা কিনি বা বিক্রি করি, বা আমরা যে যদি তোমাদের নিজের বাড়ি হয় কারো, তো দেখবা ওটার একটা প্লট নাম্বার আছে, প্লট নাম্বার 17, 18 বা যাই মিস হোক। কোথায় থাকে এটা? এটা এটা হলো ভূমি অফিসে থাকে। জমি কিনতে গেলে
তোমার দলিলে এরকম একটা মানচিত্র সংযুক্ত করা থাকবে যে এই জমির এত নম্বর প্লটটার মালিক হলো এই এই যে বলছি না যে এই জমির প্লট ধরে মালিকের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়, কোথায় জানি ছিল, এই মানচিত্রের মাধ্যমেই হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে, বুঝছো? যাদের নিজেদের জমি আছে যে খাজনা যেটা দিতে হয় আর কি, ট্যাক্স বলে সেটা, জিমিস হ্যাঁ। সরকার এখান থেকে হিসাব করে যে জমির, বাংলাদেশের জমির মৌজা এতগুলোতে কে কে কর দেয় না, ট্যাক্স দেয় না, তাকে জরিমানা করো। ভূমি অফিস থেকে নোটিশ আসে তখন, বুঝছো? মনে কর তোমরা যদি কেউ কেউ হয়তো দেখে থাকবে যে তোমাদের মধ্যে কোনো জমি যদি নতুন কেনে বা বিক্রি করে, তো দেখবা এরকম থাকে রেজিস্ট্রি অফিসে এই মানচিত্রের দরকার হয়, এবং এটা বৃহৎ স্কেলের মানচিত্র, মানে ছোট জায়গার বড় মানচিত্র। এবার ভূসংস্থানিক মানচিত্রটা পড়ো তো বাবা, সিনহা তুমি পড়ো ভূসংস্থানিক মানচিত্র, বলো। ভূসংস্থানিক মানচিত্র। ভূসংস্থানিক এর আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্রগুলোর প্রকৃত, একটু থামো সিনহা, 1 মিনিট আমি একটু দেখিয়ে নিই ভূসংস্থানিক মানচিত্রটা কি। একদম শুরুতে ছিল ওইটা, একদম শুরুতে ছিল তোমাদের ওটা, দেখাইনি, এই যে এটা, এটা বুঝছো? এখানে যে মানুষের তৈরি জিনিসপত্র, এই যে ঘর বাড়ি মসজিদ মন্দির এগুলোও থাকবে, আবার রাস্তাঘাটও থাকবে। সবাই কি বুঝতে পেরেছো? এটাকে বলে ভূসংস্থানিক মানচিত্র। এবার আমরা এটার বিবরণটা শুনবো, ঠিক আছে? হ্যাঁ পড়ো সিনহা পড়ো। এই মানচিত্রগুলো প্রকৃত জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এই ধরনের মানচিত্রের স্কেল একেবারে ছোট না হলেও মৌজা মানচিত্রের মতন এত বৃহত্তর হয় না, নয়। এই মানচিত্রগুলো কিন্তু জমির সীমানা দেখানো হয় না। ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, উপত্যকা মানে হলো যেখানে নদী, নদীর পার্শ্ববর্তী এলাকা, উপত্যকা। এরপর হ্রদ, হ্রদ হ্রদ প্রভৃতি দেখানো হয়। অন্যদিকে সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি নিখুঁতভাবে দেখানো হয়। চিত্র 3.4। বর্তমান যুগে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয়। এই মানচিত্রের স্কেল 1:20,000 হলে ভালোভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। বিভিন্ন দেশ বিভিন্ন স্কেলে এই মানচিত্র তৈরি করে। সবচেয়ে আদর্শ ও জনপ্রিয় হচ্ছে ব্রিটিশদের তৈরি করা মানচিত্র, যার স্কেল ছিল 1:25,000 থেকে 1:100,000, 1 লক্ষ, এবং আমেরিকাতে এই মানচিত্রের স্কেল থাকে সাধারণত 1:62,500 এবং 1:1,25,000। বাংলাদেশ সাধারণত ব্রিটিশ স্কেলটি অনুসরণ করে। তার মানে এটা 1:25,000 বা 1:100। এই দেখো এটা আরেকটা ভূসংস্থানিক মানচিত্রের উদাহরণ। দেখো প্রাকৃতিক বৈশিষ্ট্য, এই যে এটা জলাভূমি, তারপরে গাছপালা, এই যে ছোট ছোট যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো গাছপালা। হ্যাঁ, আর মানুষের তৈরি হলো এই যে মসজিদ, তারপরে এই যে রেল লাইন, এটা রেল লাইন, কিন্তু এটা রেল লাইন। এটা নদী, এই যে সুরমা নদী মানে এটা তাহলে সিলেট এলাকার। হ্যাঁ, এই যে বিল, মানে সবকিছু থাকবে একদম বিস্তারিত, সেটা হলো ভূসংস্থানিক মানচিত্র। এবার দেয়াল মানচিত্রটা আমি একটু তোমাদের শোনাই। দেয়াল মানচিত্র হচ্ছে যেগুলো শ্রেণীকক্ষে ব্যবহার করা হয়, ক্লাসরুমে যেগুলো আমরা পড়ানোর সুবিধার্থে টাঙাই।
সারা বিশ্বকে অথবা কোনো গলার্ধকে এই মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা গোটা বিশ্বের মানচিত্র বা পৃথিবীর মানচিত্র দেয়ালে টাঙাতে পারি, আবার আমাদের নিজের দেশ, যে দেশ সেই দেশের মানে নিজের দেশের মানচিত্রও টাঙাতে পারে। নিজেরাও পড়বো? না, আমি পড়ছি এটা, ঠিক আছে। দেয়াল মানচিত্রে আমাদের চাহিদা মতো একটি দেশ অথবা একটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয়। এটা বড় অথবা ছোট স্কেলে হতে পারে, মানে ক্ষুদ্র স্কেলে হতে পারে, আবার বৃহৎ স্কেলে হতে পারে। এই দেয়াল মানচিত্রের স্কেল ভূসংস্থানিক মানচিত্রের চেয়ে ছোট, কিন্তু ভূচিত্রাবলী মানচিত্রের চেয়ে বড়। মানে এই যে এটা বললাম, এটা স্কেলের থেকে ছোট হয়, কিন্তু যে গোটা পৃথিবী দেখায় ক্ষুদ্র স্কেল সেটার চেয়ে বড়, অর্থাৎ মাঝারি ধরনের স্কেল দিয়ে এটা দেখানো হয়। যেমন দেখো, এই দেয়াল মানচিত্রে বাংলাদেশের বিভাগগুলো দেখানো হয়েছে, 8টা বিভাগ: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ। এই 8টা হলো বাংলাদেশের বিভাগ। এরপর আছে ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র। এই যে এটা তোমাদের আবার দেখাই, এই যে অনেকগুলা মানচিত্রের সমষ্টি, সব পুরাটাই মানচিত্র, সমস্ত বই জুড়ে মানচিত্র আর মানচিত্র। এটাকে বলে ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র। মানচিত্রের সমষ্টিকে বলে ভূচিত্রাবলী বা ইংরেজিতে বলে অ্যাটলাস। এই মানচিত্রগুলো খুব ছোট স্কেলে আঁকা হয়, অর্থাৎ অনেক বড় বড় জায়গা দেখানো থাকে। বড় জায়গা ছোট করে দেখানোটাই হলো ক্ষুদ্র স্কেল। এটার বিভিন্ন রকম হতে পারে, প্রাকৃতিক, জলবায়ুগত, অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে ভাগ করে তৈরি করা হয়। বেশিরভাগ ভূচিত্রাবলী মানচিত্রে স্থানের অভাবে রং দিয়ে বোঝানো হয়। রং মানে দেখেন, এই যে দেখো এক একটা জেলা, জেলা বা এগুলো কি করা হয়েছে, বিভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে। দেখো, হলুদ, নীল, লাল রং ব্যবহার করা হয় মানচিত্রে। আর কি হয়, পাহাড়ের চূড়া, গুরুত্বপূর্ণ নদী, রেলওয়ে, রাস্তা, এগুলো বোঝানোর জন্য প্রতীক দেয়া থাকে। প্রতীক মানে রেলের প্রতীক হলো দেখো এরকম কাটা কাটা থাকে, রাস্তা হলো টানা লাইন থাকে, এগুলো চিহ্ন আর কি, চিহ্নগুলো ব্যবহার করা হয়। কিছু কিছু ভূচিত্রাবলী করা হয় 1:5 প্রায় 10 লক্ষ স্কেলে। আর আমাদের দেশে কয়েকটি প্রতিষ্ঠান এই মানচিত্র তৈরি করে। এই মানচিত্র সমগ্র পৃথিবীকে একটি পৃষ্ঠার মধ্যে দেখায়, অর্থাৎ ওয়ার্ল্ড ম্যাপ গুলো যা আছে সেগুলো বাংলাদেশকেও এক পৃষ্ঠার মধ্যে দেখায়। এতে প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কৃষিভিত্তিক বিভিন্ন বৈশিষ্ট্যের মানচিত্রগুলো তৈরি থাকে। এরপর আছে প্রাকৃতিক মানচিত্র, অর্থাৎ প্রাকৃতিক বিষয়গুলো যে মানচিত্রে দেখানো হয়। যেমন ধরো পর্বত, মালভূমি, মরুভূমি, নদী, এগুলো তো প্রকৃতির সৃষ্টি। এই জিনিসগুলো যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে প্রাকৃতিক মানচিত্র। আরেকটা আছে ভূতাত্ত্বিক মানচিত্র। ভূত্বক গঠনকারী শিলার অবস্থান এবং গঠনের উপর ভিত্তি করে এই ধরনের মানচিত্র তৈরি করা হয়। আরেকটা আছে জলবায়ুগত মানচিত্র, যেটা বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা এগুলোর উপর নির্ভর করে তৈরি করা হয়। আর উদ্ভিদ বিষয়ক মানচিত্র হলো কোথায় কোন ধরনের উদ্ভিদ আছে গোটা বিশ্বে সেটা দেখানো হয়। মাটির বেলায়ও তাই, পৃথিবীর কোথায় কোন গুণাগুণের মাটি আছে এটা। আর 10 হলো সাংস্কৃতিক মানচিত্র, বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের সীমা, ঐতিহাসিক কোন স্থান, সমাজ ব্যবস্থা ইত্যাদি। সাংস্কৃতিক মানচিত্র আবার কয় ভাগ, 5টা ভাগ। একটা রাজনৈতিক কোন রাষ্ট্রের সীমানা দেখিয়ে, আরেকটা বন্টন, জনসংখ্যা, শস্য, এগুলো কোথায় কোথায় হয়, কোথায় বিস্তারটা, ঐতিহাসিক মানচিত্র, সামাজিক মানচিত্র, ভূমি ব্যবহার মানচিত্র। এটা হলো সাংস্কৃতিক মানচিত্রের আবার শ্রেণীবিভাগ। এখন তোমরা একটু সময় নাও, 2 মিনিট দিয়ে আমাকে কার্যের উপর যে 10 প্রকার, এটা একটু না দেখে বলে শোনাও। 2 মিনিট পড়ো, পড়ে আমাকে শোনাও। একটু তোমাদের আগের পড়া আছে, একটু রিভিশন দিয়ে
আমার কাছে মুখে মুখে বলো কয়জন আছে একটু দেখি। সিনহা, নাবিলা, শাহিদা, শিফা, চারজনে আমার কাছে একটু পড়া দাও মানচিত্রের শ্রেণীবিভাগটা এখনই। পারবে না? শিফা, শাহিদা বলো। জি মিস। হ্যাঁ, একটু পড়ে আমাকে শোনাও, মানে 2 মিনিট পরও পড়ে না দেখে বলে শোনাও যে কার্যের ভিত্তিতে মানচিত্র 10 প্রকার এ নাম। আর স্কেলের ভিত্তিতে এটা তো সোজা 2 প্রকার, ক্ষুদ্র স্কেলের মানচিত্র আর বৃহৎ স্কেলের মানচিত্র। আর একটা কি আছে যেন উপস্থাপিত বিষয়ের উপরে, সেটা হলো গুণগত আর পরিমাণগত। কার্যের ভিত্তিতে 10 প্রকার। কার্যের ভিত্তিতে আমাকে বলে শোনা। প্রথমে কে বলবে দেখি, কে আগে এটা শিখতে পারে। এটা আমাদের ক্লাস ওয়ার্ক, তোমরা শেখো। কে আগে বলবে বলো, পড়া দাও। মিস 10 প্রকারের শুধু নামগুলো বলবো? হ্যাঁ হ্যাঁ, শুধু নামগুলো বলবো। আমি কিন্তু 4 জনের কাছে শুনবো, সিনহা, নাবিলা, শাহিদা, শিফা, 4 জনই বলবা কার্যের উপর ভিত্তিতে মানচিত্র যে 10 প্রকার, সেই 10 প্রকারের নাম বলবা। প্রথমে কে বলবে বলো। আমি বলবো। হ্যাঁ বলো মিস নাবিলা। আমি বলি। আচ্ছা, নাবিলা বলতে চেয়েছে, ও বলে ফেলুক আগে। তুমি নাবিলার পরে সিনহা বলবে। নাবিলা বলো। কার্যের উপর ভিত্তি করে কয়েক প্রকার মানচিত্র নিম্নরূপ: 1. ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। 2. ভূসংস্থানিক মানচিত্র। 3. দেয়াল মানচিত্র। 4. ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র। 5. প্রাকৃতিক মানচিত্র। 6. ভূতাত্ত্বিক মানচিত্র। 7. জলবায়ুগত মানচিত্র। 8. উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র। 9. মৃত্তিকা বিষয়ক মানচিত্র। 10. সাংস্কৃতিক মানচিত্র। আচ্ছা ধন্যবাদ। সাংস্কৃতিক মানচিত্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে: ক. রাজনৈতিক মানচিত্র। খ. বন্টন মানচিত্র। গ. ঐতিহাসিক মানচিত্র। ঘ. সামাজিক মানচিত্র ও ভূমি ব্যবহার মানচিত্র। আচ্ছা সিনহা বলো, না দেখে বলতে পারলে ভালো, না দেখে চাচ্ছি শুনতে। সিনহা বলো। সিনহা। জি মিস। হ্যাঁ, বলো। মিস ক্যাডাস্ট্রাল বা মৌজ মানচিত্র, হুম। ভূসংস্থানিক মানচিত্র, দেয়াল মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, তারপর অ্যাটলাস মানচিত্র। হুম। মিস আমি না দেখে বলতেছি, মিস একটু উল্টাপাল্টা হইলে। আচ্ছা বলো, ঠিক আছে। মিস ভূতাত্ত্বিক মানচিত্র, জলবায়ু মানচিত্র, মৃত্তিকা বিষয়ক মানচিত্র, উদ্ভিজ্জ মানচিত্র, হুম। আর মিস একটা আছে হুম, শেষে যেটা অনেক ভাগ সাংস্কৃতিক আছে। মানচিত্র। সাংস্কৃতিক সাংস্কৃতিক মানচিত্র। মানচিত্র, হ্যাঁ ধন্যবাদ। সাংস্কৃতিক মানচিত্রের 5টা ভাগ কি বলতে পারবা? না মিস একটু দেখতে হবে, একটু পড়তে হবে। আচ্ছা তুমি একটু দেখতে থাকো, ততক্ষণে আমি আরেকজনের থেকে শুনি। পরে কিন্তু এটা শুনবো তোমার কাছে, সাংস্কৃতিক মানচিত্রের যে 5টা ভাগ। শাহিদা, তুমি শোনাও তো 10টা ভাগ। ক্যাডাস্ট্রাল বা মিস এটা তো মৌজা সহজ। মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র, দেয়াল মানচিত্র, মৃত্তিকা বিষয়ক মানচিত্র, জলবায়ুগত মানচিত্র, উদ্ভিদ বিষয়ক মানচিত্র, ভূতান্ত্রিক মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, অ্যাটলাস মানচিত্র, তারপর সাংস্কৃতিক মানচিত্র। আরেকটা যে কমে গেল, দেয়াল মানচিত্র বলেছো? জি, এটা প্রথমে বলেছি। আচ্ছা, তারপর সাংস্কৃতিক মানচিত্র। সাংস্কৃতিক মানচিত্র আবার কয় ভাগে বিভক্ত বলো তো?
পাঁচ পাঁচ ভাগে ভাগে। বিভক্ত, কিন্তু মিস আম্বুলি মুখস্থ করিনি। মিস আম্বুলি আমি পারি। হ্যাঁ বলো, সিনহা বলো। মিস ফার্স্ট মিস সাংস্কৃতিক মানচিত্র 5 ভাগে ভাগ করা হয়েছে। হুম 1 রাজনৈতিক মানচিত্র, 2 বন্টন মানচিত্র, 3 সামাজিক মানচিত্র, 4 ভূমি ব্যবহার মানচিত্র, 5 ঐতিহাসিক মানচিত্র। হ্যাঁ ভালো। মানচিত্র থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে সব সময়। এবার শিফা তুমি বলো তো বাবা, শিফা শিফা আছো? হ্যাঁ বলো 10টা ভাগ। তোমার কথা শোনা যায় না। কথা শোনা যায় না। হুম হ্যাঁ বলতে থাকো, একটু শুনতে পাচ্ছি, বলো। ভূসংস্থানিক মানচিত্র, হ্যাঁ 3 ভূচিত্রাবলী মানচিত্র, হ্যাঁ 5 প্রাকৃতিক মানচিত্র, হ্যাঁ 6 জলবায়ু মানচিত্র, হুম, উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র, হুম, মৃত্তিকা বিষয়ক মানচিত্র, তারপর ভূতাত্ত্বিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র। আচ্ছা ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা এবার আমরা একটু যাব, এরপর আর একটু বয়ে যাব আরেকবার। তাহলে মানচিত্রের শ্রেণী বিভাগ আমাদের শেষ হলো। এবার মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী, অর্থাৎ মানচিত্রে এই চিহ্নগুলা সম্পর্কে জানতে হয়। আমার মনে হয় তোমরা এই চিহ্নগুলো আমাকে একবার এঁকে দিয়েছিলে ক্লাসে, না? তখন আমাদের মানে বন্ধের আগে দিয়ে, তোমরা তখন জি ক্লাস মিস। 9-এ পড়ো, হ্যাঁ? তখন আমি এটা মনে হয় বোর্ডে আঁকালাম একদিন, না ক্লাস নেওয়ার সময়। তখন তারপরে তোমরা বাসা থেকে এটা সবাই মনে হয় জমা দিয়েছিল আমাকে, মনে আছে তোমাদের? জি মিস। এটা আর একবার এঁকে ছবি তুলে পাঠাও হিসাবে, হবে না? আর একবার এটা আঁকো খাতায়, এঁকে ছবি তুলে আমাকে গ্রুপে পাঠাবা, পারবা? আচ্ছা এই প্রতীকগুলো কিভাবে ব্যবহার করে এই অংশটুকু একটু পড়ে শোনাও তো, কে শোনাবে? নাপিলা পড়বা? নাপিলা মিস কোনটা? এই যে এখান থেকে, এই মানচিত্রের তথ্য ম্যাম পড়বো? তথ্য উপস্থাপনের নিয়মাবলী। হ্যাঁ নাবিলা একটু পড়ো। মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী। হুম স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র গঠন ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি সামাজিক রূপ এই ধরনের মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তোলা যায় অন্য কোনো উপায়েই তা সম্ভব নয়। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এই প্রতিকূল গুলোর মাধ্যমে একদিকে যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়, তেমনি অন্যদিকে রাস্তাঘাট, হাট বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্যের পরিচয় পাওয়া যায়। এই কারণে কোনো একটি অঞ্চলের সুবিধা অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা এবং নানা সমস্যার সুষ্ঠু সমাধান করতে চাইলে এই মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী জানা একান্ত প্রয়োজন। যে কোনো ভাষায় একটি মানচিত্রে পাঠ করতে হলে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে এই সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে।
এই কারণে এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্ন বলে। স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলো অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচের দিকে এই প্রতীক চিহ্নগুলো সূচক দেওয়া থাকে। যে ব্যক্তির এই চিহ্নগুলো সম্বন্ধে যত ভালো ধারণা থাকবে তিনি তত ভালোভাবে এই মানচিত্র পাঠ করতে পারবেন। ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা দেখলাম যে এই চিহ্নগুলো হলো আন্তর্জাতিক, তার মানে এই চিহ্নগুলো যে দেশেই হোক না কেন মানচিত্রে থাকবে, যে কোনো দেশের যে কোনো ভাষার মানুষ বুঝতে পারবে যে এটা দিয়ে এই জিনিসটা বোঝানো হয়। যেমন দুইটা টানা দাগ দিয়ে বোঝায় পাকা রাস্তা, তারপর ভাঙা দাগ ব্রোকেন লাইন দিয়ে বোঝায় কাঁচা রাস্তা। এটা আন্তর্জাতিক সীমারেখা, একটা টান একটা ফোটায়। আর সীমারেখা, জেলা সীমারেখা যেটা দেশের অভ্যন্তরে, সেটা হলো মাঝখানে দুইটা ভাঙা লাইন। রেল লাইনের দুই রকম, একটা ব্রড গেজ একটা ডুয়েল গেজ। ডুয়েল গেজ মানে দুই রকম রেল চলতে পারে এখান দিয়ে। মিটার গেজ, এগুলো মাপের ভিত্তিতে। ব্রড গেজটা হলো চওড়া বেশি রেল লাইনটা, হ্যাঁ। মিটার গেজটা হলো 1 মিটার চওড়া। আর এটা হলো জলাভূমি। জলাভূমি মানে এটা হ্রদ, আবদ্ধ। আবদ্ধ মানে বড় পুকুর, ছোট পুকুর থেকে শুরু করে বড় হ্রদ, এটা আবদ্ধ। আর নদী হলো প্রবাহমান, এটা হলো হ্রদ। এটা জলাভূমি বলতে বিল ঝিল এগুলো বোঝায়। আর হ্রদ মূলত একটু গভীর আর বড় বোঝায়। এগুলো গ্রাম, বসতি, এগুলো ঘর বাড়ি, কাঁচা ঘর বাড়ি। মসজিদ, মন্দির। গাছ, লাইট হাউস। লাইট হাউস মানে হলো বাতি ঘর বলে। সেটা হলো মনে করো উপকূলে, সমুদ্র উপকূলে এরকম একটা উঁচু টাওয়ারের উপরে বাতি থাকে, যেটা দেখে রাতের বেলা এই সমুদ্র বন্দরে জাহাজ নিশানা পায় যে হ্যাঁ এখানে বন্দর আছে, লাইটটা দেখে। হ্যাঁ, একে বলে বাতি ঘর। বিমানবন্দর, সেতু, ব্রিজ আর কি, এটা দিয়ে রাস্তা বোঝানো হয়েছে, এই রাস্তা দিয়ে উঠে এটা ব্রিজ। ঈদগাহ, শিল্প কারখানা, পর্বত, বাঁধ। বাঁধ মানে নদীর তীরে, সমুদ্রের তীরে যে রাস্তা বা উঁচু করে যে বাঁধ দেওয়া হয় পানি আটকানোর জন্য, সেটা। তো তোমরা এই আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলো আবার খাতায় আঁকবে এবং আমাকে ছবি তুলে পাঠাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, আর তোমাদের নামটা নেই, কে কে আছো আজকে? মিস রোল 20। রোল 20। 17 আর 17 শিফা। ম্যাম রোল 16। 16, 16, 17, 20। আর শাহিদা 10 না? গত ক্লাসেও তোমরা এই কয়জনই ছিলা। তোমরা মোট 20 জন। 20 জনের মধ্যে ম্যাক্সিমাম 4 জনকে পাওয়া যায়। তাহলে হোমওয়ার্কটা তোমরা করো সবাই। হ্যাঁ, ছবিটা কোথায় পাঠাবা? এই যে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে 10 হিউম্যানিটিজ, ওখানে পাঠাও। তোমরা তো সংখ্যায় কম, এখানেই পাঠালে দেখতে পারবো। ঠিক আছে, সবাই হোমওয়ার্কটা করো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।